আচ্ছা, আমরা আগের দিন বোর মডেল শেষ করছিলাম, তাই না? বোর মডেলের ম্যাথ দেখছিলাম। তো আজকে আমরা পরমাণুর মধ্যে ইলেকট্রন বিন্যাস, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কেমনে হয় সেটা নিয়ে পড়বো। তো আহ এইটার জন্য প্রাথমিক কিছু আলোচনা, যেগুলো হচ্ছে আমরা আগে যেটা দেখে আসছি। আই মিন, পরমাণুর নর্মাল যখন আমরা ইলেকট্রন বিন্যাস করতাম, যেমন যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামটা 2, 8, 1 এভাবে লিখতাম আমরা। আই মিন, সোডিয়ামের 3টা শক্তি স্তরে, এই 11 ছিল তার পারমাণবিক সংখ্যা। সো এরকম বোর মডেল অনুসারে আমরা এরকম 3টা কক্ষপথে, প্রথমটাতে 2টা ইলেকট্রন, তারপরেরটাতে 8টা, তারপরেরটাতে 1টা। এবং বোর মডেল অনুসারে প্রত্যেকটা কক্ষপথে সর্বোচ্চ 2n² করে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারতো। তো সে অনুযায়ী এটা যেহেতু 1 নম্বর কক্ষপথ, অন্য কালার ইউজ করি, এটা যেহেতু 1 নম্বর কক্ষপথ, তো এটার মধ্যে সর্বোচ্চ 2n² মানে n এর মান 1 বসাইলে দুইটা ইলেকট্রন থাকা যাবে, তো দুইটাই বসাইছি। আর 2 নম্বর কক্ষপথ n=2 এর জন্য এখানে 2² হয়ে গেলে 8 আসে, 8। তার মানে এখানে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারবে, 8টাই বসাইছি। আর এখানে 3 নম্বর কক্ষপথে এখানে 3 বসাইলে 18 আসে, তো এখানে সর্বোচ্চ 18টা থাকতে পারে, এখন 1টা পর্যন্ত আছে। তো এরকম যদি ম্যাগনেসিয়াম হয়, এখানে 2 হয়ে যাবে, তখন এখানে 2টা ইলেকট্রন আসবে। এরকম অ্যালুমিনিয়াম হলে এখানে 3টা আসবে। তো এভাবে একদম যদি আমরা মোটামুটি 19 পর্যন্ত, আই মিন 19-এর আগে যেটা আর কি, ওই তোর আর্গন আর্গন পর্যন্ত ঠিকঠাক আহ, হচ্ছে। আর্গনের পরে গিয়ে যখন পটাশিয়ামে চলে যাচ্ছি আমরা, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়ে যায়। পটাশিয়াম 19, এটা 2, 8, 8, 1। এইখানে গিয়ে রুল ব্রেক হচ্ছে, মানে এই ওই বোরের ওই কথা অনুযায়ী আর খাটতিছে না, যে 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 18টা থাকার কথা, কিন্তু আমরা এখানে 8টা দিয়ে বাকি একটা ইলেকট্রন 4 নম্বর কক্ষপথে দিয়ে ফেলতেছি। তো এইটা আমরা কেন করলাম? তো এরপর থেকেই অ্যাকচুয়ালি এই রুলে আর হচ্ছে না। তো এইখান থেকে পরবর্তীতে গবেষণার মাধ্যমে যেটা দেখা গেল, যে এই যে শেল বা শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর যেটা আমরা বলি, বা এটাকে আমরা অরবিট বলি, এই অরবিট গুলা আরো কিছু উপস্তরে ভাগ আছে, যেগুলাকে আমরা উপশেল বা সাবশেল অথবা আহ উপশক্তি স্তর বলি। আচ্ছা, তো এখন আমরা এইখানে বোর্ডে যে চিত্রটা আঁকছি, এইটা পরমাণুর অরিজিনাল চিত্র না, বা অ্যাকচুয়াল ভিউ না। এখানে আমরা শুধু অরবিটটা দেখাইছি। তো অরবিট কি আর উপশক্তি স্তরগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন, সেগুলা আসতেছি আমি। তার মানে এটা অ্যাকচুয়াল ভিউ না। তো এখন যদি আমরা পরমাণুর, তার মানে ইলেকট্রন বিন্যাস যেটা লিখছি, এখানেও এটা এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে কোথায় কিভাবে ইলেকট্রন গুলো আছে। তো সেটা বোঝার জন্য আমাদের আর একটু ডিটেলস জানা দরকার। তো এখন প্রত্যেকটা শক্তি স্তরকে আমরা যে এন দিয়ে দেখাইছিলাম, এই শক্তি স্তরগুলোর যে উপশক্তি স্তর আছে, ওগুলো আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারি। পরবর্তীতে আমরা একটা ভিডিও দেখব, ভিডিও দেখে আবার আহ, জিনিসগুলা ঠিকঠাক মতো বুঝে যাবি, সমস্যা নেই। তো এবার আসি, আগে একটু দেখি যে মেইন শক্তি স্তর আর উপশক্তি স্তর গুলা কিভাবে নির্ণয় করা যায়। আমরা তো শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করি, তাইলে এটা দিয়ে আমি লিখতেছি শেল। শেল আমরা এন দিয়ে দেখাই। তো n=1 হইলে আমরা সেটাকে কে শেল বলি। তো আমরা এই n=1 এর জন্য, বা 1 নাম্বার শেলের জন্য, বা কে শেলের জন্য কয়টা উপশক্তি স্তর থাকবে বা উপস্তর থাকবে, এটা হচ্ছে উপস্তর বা সাব শেলও বলে। সাব শেল, সেটা আমরা এল এর মান দিয়ে বের করতে পারি। তো এইটা উপস্তর গুলা, তাইলে আমি এখানে শেলের জন্য লিখতেছি, শেল হচ্ছে
এন দ্বারা প্রকাশ করি আমরা, আর উপস্তর হচ্ছে এল দ্বারা প্রকাশ করব, এল দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এইখানে আমরা পরে একটা চার্ট করি, আগে লিখি শেলটাকে হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ। আর উপস্তর হচ্ছে বা সাবশেল গুলা এল দ্বারা প্রকাশ করা হয়। আর এই এন এর মান 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এন এর মান 1 2 3 এভাবে আপ টু ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আর এল এর মানটা, এল এর মান এন এর উপরে নির্ভর করে, এন এর উপর নির্ভর করে। তার মানে এন এর মান যা হবে এল এর মান তার উপরে ডিপেন্ড করবে। তো এই কথাটা এভাবে লিখতে পারি আমি, সবার লেখা হলে বলিস। তো এল এর মান এন এর উপরে যে নির্ভর করবে, কিভাবে নির্ভর করবে? এন এর মান যা হবে এল, এল এর মান হবে তার চেয়ে 1 কম। এন এর মান যা হবে এল এর মান হবে তার চেয়ে 1 কম। এল এর মানটা শুরু হবে 0 থেকে। তো আমি এভাবে লিখতেছি, এল এর মান 0, উদাহরণ দিব সমস্যা নাই, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত হয়। এল এর মান 0 থেকে শুরু হবে, কোন পর্যন্ত হবে? n মাইনাস 1 পর্যন্ত। n এর মান যা হবে তার চেয়ে 1 কম হবে। আচ্ছা, এইবার আসি আহ, উপস্তরের জন্য আরেকটা পয়েন্ট আমরা লিখতে পারি যে উপস্তরের সংখ্যা কয়টা হবে সেটা আমরা n এর মান থেকে পাইতে পারি। এখানে 4 নম্বরে লিখতেছি, n এর মান যত হবে উপস্তর ততগুলা হবে। n এর মান যত উপস্তর সংখ্যা তত। আর এইখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতেছি, আচ্ছা ওটা পরে আসতেছি। আচ্ছা এখানে আগে লিখে নিই 3 নম্বর। ওই একটা শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা 2n স্কোয়ার দিয়ে বের করতে পারি। তো 2n স্কোয়ার দ্বারা শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা পাওয়া যায় বা নির্ণয় করা যায়, ধারণ ক্ষমতা নির্ণয় করা সম্ভব বা নির্ণয় করা যায়। অর্থে বুঝতেছিস? আচ্ছা, ওকে। তো এইবার ওখানে আরেকটা, যে আমরা একটা উপস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে সেটাও আমরা বের করতে পারি। আচ্ছা ওটা আর একটু সামনে গিয়ে দেখাই। হ্যাঁ, একটু সামনে গিয়ে দেখাচ্ছি। ওকে, তো এখন এই জিনিসগুলা আমরা থিওরিটিক্যালি লিখলাম। তো আগে একটু দেখে আসি যে তাইলে এন এর মান, বিভিন্ন মান নিয়ে দেখি এল এর মানগুলা কেমন আসার কথা। ওকে, এখন এইখানে আরেকটা ব্যাপার, উপস্তর হচ্ছে আহ নর্মালি আমরা 4টা উপস্তর নিয়ে কথা বলবো, একটা হচ্ছে এস, পি, ডি, এফ, এরকম আর কি। আচ্ছা, তো এইখানে আরেকটা পয়েন্ট অ্যাড করা লাগবে, 5 নাম্বার। আমি একটু এটা মুছবো নাকি? এই সাইড মুছলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে।
লেখা হয়েছে রে জিনিয়া? আচ্ছা আচ্ছা। ও, এটা মুছি, উপরেরটা মুছি। তোদের এত লেট করিস কেন? হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস, পরে লিখে নিতে পারিস। আচ্ছা, আমি এটা মুছি, এগুলা হয়ে গেছে আশা করি। আচ্ছা, তো এই যে এন এর মান যত, উপস্তরের সংখ্যা তত। তো 2n² দ্বারা শেলের সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন আমরা ক্ষমতা নির্ণয় করতে পারি। আর একটা উপস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে সেটা বের করতে পারি আমরা 2 × Toisl + 1 দ্বারা উপস্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায়। সবই কিন্তু আমি করে দেখাবো, সো পেন নেওয়ার দরকার নেই, নির্ণয় করা যায়। 2 × Toisl + 1 এটা দ্বারা উপস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে সেটা বের করতে পারবো। আচ্ছা, আরেকটা লিখতেছি এখানে। এটা কিন্তু উপস্তরের পয়েন্ট সব। তো উপস্তরগুলো সাধারণত 4টা টাইপের। SPDF উপস্তর চারটি, আচ্ছা 4 ধরনের লিখি, 4 ধরনের। আরো আছে কিন্তু আমরা আপাতত এটা নিয়েই পড়বো। SPDOF, SPDOF, ওকে। এবার আরেকটু, সেটা হচ্ছে এল এর মান যদি, এই SPDF কখন বুঝবো, কিভাবে বুঝবো সেটাও লিখে দিচ্ছি। এটার নিচে এই পয়েন্টের মধ্যে এটা একটু লিখে নে যে এল এর মানটা যখন 0, তখন সেটা দিয়ে আমরা বুঝবো S অরবিটাল বা S উপস্তর। যখন এল এর মান 1 সেটা হবে P, এল এর মান 2 হইলে D, এল এর মান 3 হইলে F। এই SPDF গুলা বুঝবো এল এর মান দেখে। এল এর মান যখন 0 তখন এটা S বুঝাচ্ছে, এল এর মান যখন 1 সেটা তখন P বুঝাচ্ছে, এল এর মান যখন 2 সেটা তখন D বুঝাচ্ছে, এল এর মান যখন 3 সেটা তখন F বুঝাচ্ছে। লেখা হইলে বলিস, আরো লিখতে হবে। ওকে, এখন এই যে এস শেপটা কেমন, এস দেখতে বর্তুলাকার বা এই ফুটবল শেপ অনেকটা, এই ফুটবলের মতোই শেপ, ওকে। তো এস অরবিটাল যেহেতু ফুটবল শেপ, সেটাকে আহ, বর্তুলাকার বলে, বর্তুলাকার, বর্তুলাকার আই মিন গোলকের মতো। আর এই পি পি অরবিটাল গুলা ডাম্বেল শেপ, ডাম্বেল শেপ, হ্যাঁ, ডাম্বেল। এই ডিও ডাম্বেল, এফও ডাম্বেল শেপ, কিন্তু এদের লোব অনেকগুলো থাকে। আচ্ছা, আসতেছি পরে। তবে ডিআরএফ এর ডাম্বেলটা লিখিস না, এটা আপাতত ওরকমই থাক, আমি পরে বলতেছি। এস আর পি এভাবেই থাকুক, বর্তুলাকার, পি হচ্ছে ডাম্বেল শেপ, আমাদের ওই দুটাই বেশি লাগবে। ডিআরএফ এর আকৃতি আপাতত পরে বলতেছি। এখন আসি, এই ডাম্বেল তো জানি আমরা, ওই ইয়াতে আমরা এক্সারসাইজ করতে যে ওয়েটটা হাতে নিয়ে এক্সারসাইজ করি, সেটাকে ডাম্বেল শেপ অনেকটা এরকম।
পি অরবিটাল গুলা দেখতে এরকম, এটা হচ্ছে পি, আর এস অরবিটাল গুলা দেখতে এরকম। ওকে, এটা হচ্ছে এস। এখন আসি এই যে ডাম্বেলের যে দুইটা খণ্ড, এগুলাকে লোব বলা হয়। এই ডাম্বেলের যে দুইটা খণ্ড সেগুলাকে লোব বলা হয়, লোব। এগুলাকে লোব বলে, LOBE, বা বাংলায় জাস্ট লোব। তো পি অরবিটালের কয়টা লোব থাকে? পি অরবিটালের এরকম দুইটা লোব থাকে। পি অরবিটালের দুইটা লোব থাকে। ওকে, তো এখানে একটু অ্যাড করে নিতে পারিস, পি ডাম্বেল দুটি লোব, হ্যাঁ, দুটি লোব, দুইটা লোব বিশিষ্ট। আর এই যে ডি, যেটা আমরা যে ডি অরবিটাল, সেটা হচ্ছে চারটি লোব বিশিষ্ট, চারটি লোব বিশিষ্ট। আর এফ নিয়ে তোদের জানার দরকার নাই, এফ নিয়ে তোদের জানার দরকার নাই আপাতত। ওকে, তো এস হচ্ছে বর্তুলাকার, পি হচ্ছে ডাম্বেল যার দুইটা লোব, ডি এর মধ্যে চারটা লোব থাকে। ডি অরবিটাল গুলো দেখাবো আমি একটু পরে, সমস্যা নাই। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা মেইন শক্তি স্তর আর উপশক্তি স্তরগুলো কিভাবে বের করা যায় এবং তারা কিরকম শেপের সেগুলা বললাম, এখনো ডিটেলসে যাই নাই। তারপর হচ্ছে এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই উপস্তরের সাথে গ্যাপ রাখিস, খাতার মধ্যে একটু গ্যাপ রাখিস, যে আরো কিছু পয়েন্ট অ্যাড করব। আর এই শেলের মধ্যে আরেকটা পয়েন্ট অ্যাড করে নে 4 নম্বরে। এই শেলগুলা সাধারণত এই সাধারণ মানে বৃত্তাকার হবে, এরা বৃত্তাকার, শেলগুলা হচ্ছে বৃত্তাকার। আর এন এর মান যত বেশি হবে সেই কক্ষপথের শক্তি তত বেশি হবে। এন এর মান যত বেশি কক্ষপথের শক্তি তত বেশি, বা শেলের শক্তি তত বেশি, এরকম। তবে আমরা ওটা এখন বোরের মধ্যে পড়ে আসছিলাম, এখন আর একটু ডিটেলস যেহেতু, তো আমরা ওভাবে এখন শিখবো না, শক্তিটা অন্যভাবে বের করব। আচ্ছা, এইটুক নিয়ে সবার লেখা হয়েছে কিনা, তাহলে আমি এটা একটু মুছবো। আচ্ছা, আমি একটা চার্ট করব। আর এই উপস্তরের মধ্যে আরো কয়েকটা পয়েন্ট আসতে পারে, সো একটু জায়গা রাখিস। এটা মুছলাম। ওকে, এখন হচ্ছে তোর এই যে অরবিট গুলা যে বললাম, যে কিভাবে আমরা বের করব অরবিট থেকে অরবিটাল, বা এই শেল থেকে উপশেল আর কি। অরবিটাল পরে আসতেছি, অরবিটাল নিয়ে এখনো বলি নাই আমি। তো আমরা ধর আহ 1 নম্বর কক্ষপথের জন্য যদি চিন্তা করি, এন এর মান 1। তো এন এর মানের জন্য এল এর মান কি কি আসবে? আমরা একটু আগে পড়ে আসছি যে এন এর মান শুরু হবে, এল এর মান শুরু হবে 0 থেকে, আর শেষ হবে ঠিক এন এর মানের 1 আগে গিয়ে, এরকম। তাইলে এখন শুরু হচ্ছে 0 থেকে, আর এটা 0 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত যাইতে পারবে না, 1 এর আগে, তার মানে 0ই এটা লাস্ট। তার মানে এন এর মান যখন 1, তখন এল হবে শুধু 0। এন এর মান যখন 2, তখন এল আসতেছে 0 থেকে শুরু হবে, শেষ হবে 2 এর 1 আগে, আই মিন জাস্ট 1, 0 আর 1। এইরকম যখন এন এর মান 3, তখন এল এর মান শুরু হবে 0 থেকে, তারপর 1, 2, এভাবে আসতেছে। কেউ না বুঝলে বলিস। তাইলে আমরা এন এর মান পাইলাম, এল এর মান পাইলাম। তার মানে 1 নম্বর কক্ষপথ, এটা তো 1 নম্বর কক্ষপথ বা কেশেল। এখানে উপস্তর কয়টা আছে আমরা যদি এটা বের করার চেষ্টা করি, এল দিয়ে যেহেতু আমরা উপস্তরটা বুঝাইছি বা উপশেল বুঝাইছি, এই এন, এই পয়েন্টটা লিখছিলাম, এন এর সংখ্যা যত উপস্তর সংখ্যা তত। দেখ, এই যে এন এর সংখ্যা যত হয়েছে, উপস্তর একটা, এন এর সংখ্যা 2, উপস্তরও 2টা, এন এর সংখ্যা 3, উপস্তরও 3টা। তো আমরা বলছি এল ইকুয়ালস টু 0 হইলে সেটা দিয়ে এস বুঝায়, এল ইকুয়ালস টু 0 হইলে সেটা দিয়ে এস বুঝায়, তার মানে এটা এস উপস্তর। এবং সেটা কার? সেটা 1 নম্বর কক্ষপথের। তো এটাকে আমরা এভাবে দেখাবো, অন এস।
তাইলে 1 নাম্বার কক্ষপথের বা 1 নাম্বার শেলের আর একটা উপস্তর আছে বা উপশেল আছে, যেটাকে আমরা এভাবে দেখাচ্ছি অন এজ দিয়ে। জিনিয়া বুঝতেছিস? ওকে। সাদিয়া আসিস কি? সাদিয়া আঞ্জুম মনে হয় আসে নাই আজকে, না? আচ্ছা, আসছিস, বুঝতেছিস তো নাকি? ওকে, তো এবার এই 2 নাম্বার কক্ষপথ, এইটার যে দুইটা উপস্তর আছে সেটাকে যদি আমরা লিখতে চাই 0-র জন্য এস, আর যেহেতু সে 2 নাম্বার কক্ষপথের, এটার সামনে 2 চলে আসবে। এরকম 1 এল এর মান যখন 1 হয় তখন সেটা দিয়ে আমরা পি উপস্তর বুঝাই বা পি অরবিটাল বুঝাই। তো যেহেতু এটা 2 নাম্বার কক্ষপথের, এটার সামনে 2 চলে আসবে। এরকম 3s 3p, আর এই 2 দিয়ে আমরা ডি বুঝাই, সো এটা 3d। এটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অর্থে বুঝছিস? আচ্ছা, এবার একইভাবে আমরা যদি 4 নাম্বার কক্ষপথের জন্য বের করতে চাইতাম, তাহলে আচ্ছা, আমাদের মিটিং এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস, টাইম প্রায় শেষের দিকে। ওকে, আচ্ছা, এবার যদি 4 নাম্বার কক্ষপথ হয় তাহলে এইখানে আরো একটা অ্যাড হবে। এন এর মান যদি 4 হয় তাহলে এন এর মান পাবো আমরা 0 1 2 3। তখন এখানে আরো একটা অ্যাড হবে, সেটা হচ্ছে এটার জন্য এস 4s 4p 4d 4f, এভাবে আসতে থাকবে। এগুলো গেল উপস্তর। এখন এই উপস্তরগুলোর মধ্যে কয়টা করে ইলেকট্রন থাকে আমরা বলছি যে ইলেকট্রনের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারি যে এল এর মান যত, ইলেকট্রনের সংখ্যা এই এভাবে বের করতে হবে 2 ইন্টু, আচ্ছা তাহলে এখানে আমি লিখতেছি ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। এই 4s উপস্তরে এটাই কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা যদি বের করতে চাই, আমাদের সূত্র এটা 2 ইন্টু টয়েজ এল প্লাস 1, 2 ইন্টু টয়েজ এল প্লাস 1। তাইলে এইখানে এল যখন 0, আচ্ছা আবার রিপিট করব। ওকে ওকে, মানে আমরা চাচ্ছি, আমি তো জানি 4 নাম্বার কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, এটা আমি কিন্তু এভাবে জানি যে 2n স্কোয়ার। 4 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা বের করার জন্য এখানে আমার n এর মান 4 বসাইতে হবে। n এর মান 4 বসাইলে কত হয়? n এর মান 4 বসাইলে কত হয়? 16 দুগুণা 32, তাই না? তার মানে 32টা ইলেকট্রন থাকতে পারে। দেখি সবগুলা উপস্তরে 32টা ইলেকট্রন কিভাবে থাকে সেটা বের করার চেষ্টা করতেছি। তো সেটা বের করার জন্য 4s এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে, 4p এর মধ্যে কয়টা থাকবে, 4d এর মধ্যে কয়টা থাকবে, 4f এর মধ্যে কয়টা থাকবে, সেটা বের করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে 2 ইন্টু টয়েজ এল প্লাস 1। তো আমাদের যখন এল এর মান 0, তো আমি এল এর জায়গায় বসাবো 0, তাইলে এইটা 0 হয়ে যাচ্ছে, টয়েজ এল 0 হয়ে যাচ্ছে, আর 2 জাস্ট 1 এর সাথে গুণ হয়ে জাস্ট 2 আসতেছে। তার মানে তখন 4s এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা। কেউ না বুঝলে বলিস, আমি আবার রিপিট করব। এল এর মান যখন 0, আমি এখানে 0 বসাইলে পুরো সমীকরণটার মান আসবে 2। সো 4s এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে। এই ঐশী জয়েন করছিস? আচ্ছা, এল এর মান যখন 1, ওখানে যদি আমরা 1 বসাই, তাইলে এই যে 2 1, এখানে 2 প্লাস 1 মানে 3, 3 দুগুণা 6, তার মানে 4p তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 6টা। এল এর মান যখন 2, ওখানে যদি আমরা 2 বসাই তাহলে 4 আর 1 এ 5, আর 5 দুগুণা 10, 10টা ইলেকট্রন থাকতে পারবে। এল এর মান যখন 3, ওখানে 3 বসাইলে 3 দুগুণা 6, আর 1 এ 7, 7 দুগুণা 14। এই টোটাল এই 4 নাম্বার কক্ষপথে 4s উপস্তরে 2টা ইলেকট্রন থাকতে পারে, 4p তে 6টা থাকতে পারে, 4d তে 10টা থাকতে পারে, 4f এ 14টা থাকতে পারে। তাইলে আমরা যদি মোট ইলেকট্রনটা হিসাব করি, 2 আর 6 হচ্ছে 8, 8 আর 10 হচ্ছে 18,
আর 18 আর 4-এ হচ্ছে 14-তে হচ্ছে 32, 18 আর 14-তে হচ্ছে 32, এই যে আমাদের ওটা মিলে গেছে। তার মানে 4 নাম্বার কক্ষপথের ইলেকট্রনগুলো কিভাবে সাজানো থাকে সেটা অ্যাকচুয়াল বিন্যাসটা এরকম। সবার কি এইটুক নিয়ে বোঝা হয়েছে? আচ্ছা, এইটা যদি বুঝিস তো আমরা এখন আরেকটু এই এল বা উপস্তরগুলা আবার কিছু ভাগ হয়। প্রথমে শেল ছিল, এটার নাম ছিল শেল, আর এটার নাম হচ্ছে সাব শেল। সাব শেল, সাব শেল। এখন এই সাব শেলগুলা আবার কিছু ভাগে ভাগ হবে, সেগুলাকে আমরা অরবিটাল বলি। ওগুলাকে অ্যাকচুয়ালি অরবিটাল বলি। যদিও এগুলাকেও নর্মালি আমরা 4s অরবিটাল 4p অরবিটাল বলি, কিন্তু অ্যাকচুয়ালি মানে আমরা বারবার সাব শেল কথাটা উল্লেখ না করে এগুলাকে ডিরেক্ট অরবিটাল বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা শেল, এগুলা হচ্ছে সাব শেল, আবার এগুলার ভাগগুলাকে আমরা বলবো অরবিটাল। তো আসি এবার, আমরা যদি অরবিটাল সংখ্যা, হ্যাঁ ভাইয়া বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এন এর মান দিয়ে আমরা শেল বুঝাই আর কি। ওকে, কে শেল, ওই যে এন এর মান 4, যখন এন এর মান যখন 4, এটা কত, কে এল এম এন, এটা হচ্ছে এন শেল। ওকে, এল এর মান এরকম এল এর মান দিয়ে আমরা উপস্তর বুঝি আর কি। এই জিনিসটার আরেকটা নাম আছে, এইটাকে বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এগুলো আমরা ইন্টারে গিয়ে জানবো, এখন দরকার নেই। আচ্ছা, এখন এই যে সাবশেল গুলো আঁকলাম বা লিখলাম, এগুলার আবার ভাগ আছে। এইটা কিভাবে বের করতে হয়? এটা বের করতে হয় জাস্ট টয়েজেল প্লাস অন দিয়ে। এই যে এখানে 2 দিয়ে যে গুণ দিছি, 2 দিয়ে গুণ দিতে হবে না, শুধু টয়েজেল প্লাস অন দিয়ে। তাইলে আমি এভাবে একটু লিখতেছি, এটা মুছলাম রে। কারো বিরক্ত লাগলে বলিস। আই ঐশী আসছিস? কেমন আছিস তুই? তোর বিটিএস গুলা ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ। তুই কি ওগুলা আসলে কিনছিস যেগুলা পিক দিছিস, তোর কালেকশন? আচ্ছা, আচ্ছা। আমারও তাই মনে হয়েছে রে। আর তুই ওগুলা হাতে নিয়ে পিক দিস, তাহলে বিশ্বাস করবো। ওকে। আচ্ছা, হাতে নিয়ে দিছিলি, দেখি নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক। আ- আচ্ছা শোন, এখন তাইলে আমরা এই সাব সাব শেল গুলা যে আবার, আচ্ছা দাঁড়া আমি একটু মিটিং এন্ড দেই, আবার তোরা জয়েন দে, টাইম শেষ হয়ে যাবে। হ্যাঁ, সবাই আবার একটু। ওকে, তাহলে উপস্তর গুলা আবার কিছু ভাগে ভাগ হইতে পারে, যেগুলাকে আমরা অরবিটাল বলতেছি। তো আমি এখানে লিখতেছি এবার উপস্তর, আর এখানে লিখতেছি অরবিটাল সংখ্যা, মানে কয়টা অরবিটাল আছে তাদের, বা শুধু অরবিটাল লিখতেছি। আচ্ছা, অরবিটাল সংখ্যা লিখতেছি আগে, অরবিটাল সংখ্যা, তারপরে এখানে আমরা অরবিটাল গুলা দেখাবো। আচ্ছা, তো আমরা জানি এস, পি, ডি, এফ, এই চারটাই আমাদের উপস্তর, ঘুরে ফিরে ওই চারটাই। সো এস, পি, ডি, এফ। তো এখানে আমি এল এর মানটা লিখতেছি, এই 0 দিয়ে আমরা এস বুঝাই, এই 1, 2, 3। তো অরবিটাল সংখ্যা আমরা কি দিয়ে নির্ণয় করব? অরবিটাল সংখ্যা নির্ণয় করতে হবে এইটা দিয়ে, টয়েজ এল প্লাস 1 দিয়ে, সামনে 2 গুণ দেব না, হ্যাঁ, টয়েজ এল প্লাস 1 দিয়ে। এই অথই, আমি তো তোর মেসেজ দেখে ফেলছি। আমার বিটিএস ভাল লাগে না রে।
আচ্ছা 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 শোন। ওকে, এবার শোন। এই অরবিটাল সংখ্যা কিভাবে নির্ণয় করব? এই এল এর মান যদি আমি এখানে 0 বসাই, তাহলে জাস্ট 1 আসতেছে, তার মানে এস উপস্তরের অরবিটাল সংখ্যা জাস্ট 1। পি উপস্তরের অরবিটাল সংখ্যা কত সেটা বের করার জন্য আমার এখানে 1 বসাইতে হবে। তাইলে আসতেছে হচ্ছে 2 × 1 + 1 মানে হচ্ছে 3। তার মানে পি উপস্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে 3টা। আমি ওখানে নামগুলো লিখবো পরে। ডি ডি এর জন্য সেটা হচ্ছে 2। ডি এর জন্য এল এর মান হচ্ছে 2। এখানে যদি 2 বসাই তাহলে 2 2 4, আই মিন 2 × 2 + 1 মানে 5 আসতেছে, 5টা। তার মানে 2 নাম্বার এল এর মান যখন 2 মানে হচ্ছে ডি উপস্তরের জন্য অরবিটাল সংখ্যা হচ্ছে 5। আর এফ এর জন্য কত হবে? এখানে যদি 3 বসাই, 3 দুগুণা 6 আর 1 এ 7, এটা আসতেছে 7টা। তো এখন আমি এদের মানগুলা লিখে দিচ্ছি, নাম সরি ওই প্রকাশগুলা বা কিভাবে লিখবো। এই এস অরবিটালের যে উপস্তর এই ওই সরি এস উপস্তরের যে অরবিটাল সেটা তো একটাই, সো এখানে আর কিছু বলার নাই, এটাকে আমরা নর্মাল এস অরবিটাল দিয়ে দেখাবো। পি এর যেহেতু 3টা অরবিটাল, এটাকে আবার আমরা এভাবে দেখাবো, তিনটাকে এভাবে দেখানো হয়। একটা হচ্ছে পি এক্স, আর একটা হচ্ছে পি ওয়াই, আর একটা হচ্ছে পি জেড। এই যে পি উপস্তরের যে 3টা অরবিটাল সেটাকে এভাবে দেখানো হয়, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি এর 5টা, এই 5টাকে এভাবে দেখানো হয়। আমি এগুলাকে আবার ভিডিও দেখাবো, সমস্যা নাই। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। এগুলো কিন্তু নিচে লেখা হয়, হ্যাঁ, এভাবে লেখাটা কিন্তু এভাবে, এই ডি লিখে এই পাশে এক্স ওয়াই, এরকম ওয়াই জেড, এগুলো কিন্তু ডি এর নিচে, পাশে না, হ্যাঁ। ওকে, ডি এর এরকম 5টা, আর 7-এর যে নামগুলো আছে ওগুলো আমাদের দরকার নাই, ওটা জাস্ট এখন আমাদের লাগবে না। ভবিষ্যতেও যদি খুব ডিপ কেমিস্ট্রি না পড়া হয় তাহলে দরকার হবে না। আচ্ছা, তাইলে আমরা এখন এই কয়টাই জানবো যে এস এর অরবিটাল, এস উপস্তরের অরবিটাল একটা করেই হয়, সো ওটাকে আমরা শুধু এস অরবিটালই বলতে পারি। এরকম পি এর আবার 3টা আছে ভাগ, তো পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি এর 5টা আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, আর হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তো আমি এবার এতক্ষণ তো বোর্ডে ছিলাম, এখন একটু ভিডিও দেখাবো অরবিটাল গুলা। ওয়ালাইকুম আসসালাম, কে রে? ও আচ্ছা, তুই এখন জয়েন দিছিস? আচ্ছা, ও এখন তো 9-এর ক্লাস নিচ্ছি। সাড়ে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আয়, আচ্ছা 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 আচ্ছা, এই চুপ। তো আমি ভিডিও দেখাচ্ছি, একটু দেখ, বুঝতে পারবি তাহলে। ওয়েট। প্রথমে আমরা স্ক্যান্ডিনিয়ামের যে 21টা ইলেকট্রন থাকে সেইটা কিভাবে থাকে সেটা একটু দেখি। তো এখানে আমরা ওই যে অক্ষ আঁকছি, এখানে 3টা অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা এক্স অক্ষ, আর একটা ওয়াই অক্ষ, আর একটা জেড অক্ষ, মানে 3 ডাইমেনশনাল জিনিস তো পরমাণু। তো আমরা ফার্স্টে এই যে 3টা অক্ষ যেখানে এসে মিলছে সেইটাকে আমরা নিউক্লিয়াস ধরে নিই, হ্যাঁ। ওই যে যেখানে গিয়ে মিলছে মানে মূল বিন্দু যেখানে, ওইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই অর্থি দেখতেছিস, বুঝতে পারতেছিস তো? ওকে। তো এখন এই নিউক্লিয়াসে প্রথমে আমরা জানি নিউক্লিয়াসের বাইরে হচ্ছে প্রথমে পরমাণু, নিউক্লিয়াসের বাইরে 1 নাম্বার শক্তি স্তর। তো 1 নাম্বার শক্তি স্তরে আমরা দেখলাম একটা মাত্র অরবিটাল থাকে, সেটা হচ্ছে অন এস। এই যে অন এস অরবিটালটা, সেটা এখন এই সেন্টারের পাশে বসবে গিয়ে, মানে কিভাবে থাকে সেটা দেখাচ্ছি। তো এই নিউক্লিয়াসের চারপাশে প্রথমে এই অরবিটাল থাকে অনেস। এবার পরে আসতেছে 2 নাম্বার কক্ষপথ। আমরা জানি 2 নাম্বার কক্ষপথে 2টা টাইপের অরবিটাল থাকে, এস থাকে আর পি থাকে। তো এস এর আবার একটা ভাগ, সেটা প্রথমটা হচ্ছে 2s, এই যে আসতেছে। তার মানে অনেস এর বাইরে দিয়ে বা অনেসকে ঘিরে
2s থাকে। এরপরে আসবে পি অরবিটাল, আই মিন 2 নাম্বার কক্ষপথে আরো অরবিটাল থাকে আমরা জানি, এস থাকে, পিও থাকে। আবার পি এর 3টা ভাগ থাকে আমরা জানি, পি এর হচ্ছে পিএক্স, পিওয়াই, পিজেড। তো যেটা পিএক্স আমরা বলছি পি অরবিটাল দেখতে ডাম্বেল শেপ, আর এস অরবিটাল গুলা দেখতে এরকম ফুটবল শেপ। ওকে, তো ডাম্বেলের এই যে 2টা লোব বলছিলাম, এই যে 2টা লোব আছে, 2টা খণ্ড আছে। তো এটা যেহেতু পিএক্স, এটা এক্স অক্ষ বরাবর বসবে, এভাবে থাকবে। ওকে, এরপরে হচ্ছে 2py, ওই দেখতে একই রকম বাট সেটা অক্ষ বরাবর থাকবে। এরপর হচ্ছে জেড, 2pz, সেটা দেখতে একই রকম বাট থাকবে হচ্ছে জেড অক্ষ বরাবর। তো এখন এখানে যা যা আছে, এখানে হচ্ছে পরমাণুর এস অরবিটাল আছে 1s 2s আর 2p অরবিটাল গুলা আছে। তার মানে আমরা যদি ধর এই যে ইসের নিয়নের ইলেকট্রন বিন্যাস বলে, নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 10টা ইলেকট্রন থাকে, 1s2 2s2 2p6, এই যে এভাবে যে আমরা ইলেকট্রন বিন্যাস করি, বা এরকম 2 8, নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8। তার মানে নিয়ন পরমাণুটা দেখলে এরকম দেখা যাবে। এগুলাকে আর আমি ডিটেলস বলতেছি পরে। আচ্ছা, এরপর যদি 3 নাম্বার কক্ষপথ আসে 3s, সেটা কিভাবে আসবে? এরকম এস সবসময় ফুটবল শেপ, কিন্তু আস্তে আস্তে আকার বড় হচ্ছে। ওকে, তারপরে এই যে 3px সবসময় ডাম্বেল শেপ বাট আকার বড় হচ্ছে, এরকম 3py, এই 3pz। ওকে, 3 নাম্বার কক্ষপথে পি থাকে, এস থাকে, পি থাকে আর ডি থাকে, কিন্তু আপাতত আহ, একটু মানে আগে 3D আসার কথা ছিল, ডি না এসে আগে 4sটা আসবে। কেন আসবে এগুলো আমি পরে বলবো, আগে তোরা খালি শেপটা দেখ। তার মানে এই 3 নাম্বার কক্ষপথের পি এর পরে ডি না এসে আগে 4sটা আসবে, এই যে 4sটা আর একটু বড় শেপ। এস মানেই সবসময় গোলাকার বা ফুটবল শেপ। আর এই যে ডি এর বলছি 5টা অরবিটাল থাকে, এবং ডি এর অরবিটাল গুলা 4টা লোব থাকে। 4টা লোব কিভাবে থাকে পরে দেখাচ্ছি। আগে এখানে এই যে ডি এর যে 5টা নাম লিখছি, ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, ডিএক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডিজেড স্কোয়ার, এই যে 5টা লিখছিলাম, প্রথমে ডিজেড স্কোয়ারটা দেখাচ্ছে। এইটার কিন্তু 4টা লোব না, একটু খেয়াল কর, এটা পরে বুঝাবো আমি। এটা শেপটা একটু ডিফারেন্ট, 2টা লোব থাকে, পাশে একটা বলয় থাকে বৃত্তাকার রিং এর মতো। এই যে ডিএক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা 4টা লোব, হ্যাঁ, 4টা খণ্ড। তারপর ডিএক্স ওয়াই, এগুলা কিভাবে নাম হয়েছে, কেন এরকম হয়েছে, সব ডিটেলস বুঝাবো সামনে। এরকম ডিএক্স জেড বা জেড এক্স যেটা বলছি। তো এখন এই যে ডিওয়াই জেড, তার মানে পরমাণু শেপটা আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে যত বেশি অরবিটাল থাকবে। তো এখন পুরো পরমাণুটাকে দেখলে এরকম লাগবে আর কি, অনেকটা ফ্লাওয়ার শেপ, ফুলের মতো লাগতেছে। আচ্ছা, আরেকটা ভিডিও দেখাচ্ছি, ওয়েট একটু। এটা দেখে আজকের মতো শেষ করব। দাঁড়া, আমি একটু কাটায় নিচ্ছি। ওকে, ধর এটা একটা কার্বন পরমাণু, হ্যাঁ, কার্বন পরমাণু, এটাকে যদি আমরা কাটি, কার্বনের মধ্যে 6, মানে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তার মানে 6টা ইলেকট্রন থাকে। তো পুরাতন ভাবে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এরকম হওয়ার কথা 2 4, মানে হচ্ছে 1 নাম্বার কক্ষপথে 2টা, 2 নাম্বার কক্ষপথে 4টা। তো এবার নতুন ভাবে সেটাকে যদি আমরা ভেঙে লিখি, 1 নাম্বার কক্ষপথে সর্বোচ্চ 2টা থাকতে পারে। তো 1 নাম্বার কক্ষপথে আছে অনেস অরবিটাল। সো এটাকে কেটে আমরা আস্তে আস্তে দেখতেছি, ওয়েট, এটাকে যদি আমরা কাটি এরকম শেপ দেখা যাবে। এখন আলাদা আলাদা ভাবে জিনিসটাকে ব্যাখ্যা করতেছি। একদম সেন্ট্রালে যে লাল গোলকটা দেখতেছিস ওটা নিউক্লিয়াস, এখানে ওইটা নিউক্লিয়াসটা দেখানো হয়েছে। ওকে, ওটা হচ্ছে নিউক্লিয়াস। এবার আসি কার্বনের
মানে বোর মডেল অনুযায়ী কার্বনের কক্ষপথ হচ্ছে দুইটা, 1 নাম্বার কক্ষপথ আর 2 নাম্বার কক্ষপথ। তো আমরা জানি 1 নাম্বার কক্ষপথের একটা অরবিটাল থাকে, এই যে এইটা দিয়ে 1 নাম্বার কক্ষপথের অনেস অরবিটালটা বুঝাচ্ছি। 2 নাম্বার কক্ষপথে দুইটা অরবিটাল থাকে, সরি দুইটা উপস্তর থাকে, দুইটা উপস্তর থাকে, একটা হচ্ছে 2s এই যে, আর px p এর আবার 2p, এই তিনটা হচ্ছে, এটা হচ্ছে 2px 2py 2pz। এই হচ্ছে তাইলে কার্বনের 1 আর 2 নাম্বার কক্ষপথে সবগুলা অরবিটালকে এখানে লেখা আছে। তো ওই মাঝখানে লালটা হচ্ছে নিউক্লিয়াস, এর বাইরে দিয়ে যে সারাউন্ডিং একটা হালকা আবরণ দেখতে পারতেছিস, দ্বারা একটু পরে বোঝা যাবে। এই যে এইটা হচ্ছে অনেস অরবিটাল, এখানে দেখ দুইটা ইলেকট্রন আছে, এই যে দুইটা ইলেকট্রন আছে, তো এইখানে দুইটা ইলেকট্রন থাকবে, এই এটা হচ্ছে অনেস 2। এবার আসি এই যে পরের কক্ষপথ, যেটা পরের কক্ষপথে এইটা হচ্ছে 2s, এই যে 2s এ দুইটা ইলেকট্রন আছে, এই একটা এই আরেকটা। আচ্ছা, এইবার এটা হচ্ছে 2px, এখানে একটা ইলেকট্রন থাকবে, কেন এভাবে থাকে ওগুলা পরে আসতেছি আমরা সামনে ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে 2py, এখানে একটা ইলেকট্রন আছে, আর 2pz আপাতত খালি, কারণ এই যে 6টা ইলেকট্রন হয়ে গেছে, 1 2 3 4 5 6, 2pz আপাতত খালি। ওকে, আচ্ছা। তো মোটামুটি আইডিয়া হয়েছে কি সবাই যে অরবিটাল গুলা কিভাবে থাকে? এই সবাই বুঝছিস কি? আচ্ছা, এই এনায়েত তুই কি বুঝছিস? এনায়েত কথা কয় না, আচ্ছা আমি আবার বোর্ডে আসতেছি। ওকে, তাহলে এই জিনিয়া সাদিয়া অথই, তারপর হচ্ছে আহ, ওর নাম কি, নাফিন, সবাই বুঝছিস কি না? আচ্ছা, ঐশী তো আশা করি, ওকে ঐশী তো আশা করি কিছুই বুঝিস নাই, আর বুঝলে তো ভালো। আচ্ছা শোন ঐশী, আসিস? আরে তোকে এটা 2বার পড়ানো হয়েছে, একবার আমার বাসায়, আরেকবার কোচিং এ। আচ্ছা আচ্ছা। দেখ দেখ কি অবস্থা, নাকি চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ওকে। আয় আচ্ছা, এই চুপ 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 চুপ, বাদ দে, পরে দেখে নিস, যদি মিস হয় পরে দেখে নিস। আচ্ছা এখন শোন, তাইলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো, এর বেশি গেলে সব জটিল লাগবে, তোরা এগুলো একটু ভালো করে দেখে রাখিস। পরের দিন আমি এই যে আম, যেটা ভিডিও দেখাইলাম সেটাকেই আবার বোর্ডে এঁকে আমি বুঝাবো যে কিভাবে আমরা ওইটা থেকে বোরের যে চিত্রটা, বোর যে নর্মাল কক্ষপথগুলো আঁকছে ওটা আমরা কিভাবে আঁকতে পারি সেটা আমরা পরের দিন দেখবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ। ওকে, অর্থি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই। ওয়ালাইকুম আসসালাম।